প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রথম জীবনে কবিতা লিখতেন। শোনা যায় তিনি গদ্য রচনা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশে। স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর সম্পর্কে বলেছিলেন, ছোট গল্প লেখায় পঞ্চপাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন, তোমার গান্ডীব হইতে তীরগুলি ছোটে যেন সূর্য রশ্মির মতো। আমাদের এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প ভিখারি সাহেব। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে ও অডিও পরিবেশনার সুবিধার্থে গল্পটির ভাষা সামান্য সহজ করা হয়েছে। গারোয়ান হরি তিওয়ারি, হেনরি ও মরিসনের চরিত্রে দেবাশিস বসু, গিরিবালা ও গিরিবালার মায়ের চরিত্রে প্রিয়াঙ্কা গুহ, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে ভিখারি সাহেব, দ্বিতীয় এবং শেষ পর্ব। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঈশ্বরের কৃপায় হেনরি চিকিৎসার গুণে গিরিবালা সেরে উঠেছে। এক সপ্তাহের পর পথ্য পেল। হেনরি সব সময় তার কাছে থাকে। কুলির সর্দারি করা সে একদম ছেড়ে দিয়েছে। দিন দিন কিন্তু হেনরির পরিবর্তন দেখা যাচ্ছে। আজ দুদিন তার হাভানা ফুরিয়েছে, কিন্তু কলকাতায় চাপরাশি পাঠালো না। হেনরির হাভানা ফুরলে নিয়মিত দিনে 2-4 দিন আগেও চাপরাশিকে এখন কলকাতায় পাঠানো হয়। হেনরি আজকাল সবসময় অন্যমনস্ক, কি যেন ভাবে, মুখখানা ম্লান করে রাখে। শুধু গিরিবালা কাছে এলেই তার যেন মনের অন্ধকার কেটে যায়। কি হেনরি দাদা, কি করছো? চলো চলো চলো। তার মুখে হাসি ফোটে। একদিন তাকে জিজ্ঞেস করলাম, হেনরি, তোমার কি হয়েছে বলো তো? সবসময় কি ভাবো? বাবু, আমি আগের জীবনের ইতিহাস ভাবি। একটু একটু করে আমার সব মনে পড়ছে। আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই, আবার ভালো হই। এবার আমার ভালো হওয়ার সময় এসেছে। ভারী অবাক হলাম। হেনরি পাগল? কই, পাগলের কোনো লক্ষণ তো দেখিনি। তবু কথাটা একেবারে অবিশ্বাসযোগ্য বলে মনে হলো না। এটা আমি বারবার লক্ষ্য করেছি যে হেনরির কথাবার্তা নেহাত পথে কুড়োনো ভিখিরির মতো নয়। তাছাড়া গিরিবালার অসুখের সময় চিকিৎসা শাস্ত্রে সে তো অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিল। ও হয়তো কোনো বড় গোছের ডাক্তার ছিল, এখন পাগল হয়ে গেছে। হেনরিকে নানা রকম প্রশ্ন করলাম। সে নিজের স্বেচ্ছায় যা বলেছিল তার বেশি একটা কথাও তার মুখ থেকে বার করতে পারলাম না। এই সময় গিরিবালা এসে হেনরিকে ডাকল। হেনরি দাদা। বাচ্চা ছেলের মতন খুশি হয়ে উঠে হেনরি গিরিবালার সঙ্গে চলে গেল। পাগলই বটে, না হলে এত তাড়াতাড়ি তার ভাবের পরিবর্তন হয় কেন? সাধারণ মানুষ বিষণ্ণ হলে মন ভালো হতে একটু সময় তো লাগে, পাগলের সেই সময়টুকু লাগে না। কিছুদিন পর আমি কলগেরির অফিসে বসে হিসেব দেখছি। সন্ধে হতে আর দেরি নেই। দারোয়ান একখানা কার্ড এনে আমায় দিল। আমার সেই ইংরেজ বন্ধু মরিসন এসেছেন, সেই যিনি বাঙালি পোশাকে হেনরির ফটোগ্রাফ তুলেছিলেন। আমি নিজে উঠে গিয়ে খাতির করে বন্ধুকে নিয়ে এলাম। অভিবাদন শিষ্টাচারের পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার সেই ইংরেজ বাঙালি কুলিদের সর্দারটি আছে তো? হ্যাঁ, আছে বই কি, কেন বলুন তো? তাহলে আপনি ভারী বিপদে পড়েছেন। এই বলে মরিসন মুখখানা খুব গম্ভীর করলেন। আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি ব্যাপার? ব্যাপার গুরুতর। হেনরি একজন ফেরারি আসামি। লন্ডনের কাছে একটা জেলে বন্দী ছিল, দস্যুবৃত্তি আর নরহত্যার অপরাধে অপরাধী। ওর প্রাণদণ্ড হতো, জেল ভেঙে পালিয়েছে।
তাকে আশ্রয় দিয়ে আপনি আইনের চোখে দণ্ডনীয় অপরাধ করেছেন। আমি চিন্তিত হয়ে পড়লাম। আমার জন্য নয়, হেনরির জন্য। হেনরিকে আমরা ভালোবেসে ফেলেছি। হেনরি এমন ভালো, ওর আগের জীবন এমন মানুষের রক্তে কলঙ্কিত, দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। ওর প্রাণদণ্ড হবে। হেনরি যে আমাদের পরম আত্মীয়ের মতো। হেনরি আমার প্রাণাধিক কন্যার জীবনদাতা। ওর ফাঁসি হবে। এখন কি উপায় ভাবছেন? এই বেলা পুলিশ ডেকে ওকে ধরিয়ে দিন, তাহলে প্রমাণ করা সহজ হবে যে আপনি ওকে আশ্রয় দিয়েছেন তা না জেনে। হেনরিকে আমি ধরিয়ে দেব? বরং আমি ওকে এখন সাবধান করে দেব। মরিসন পা দুটো ফাঁক করে দিয়ে চেয়ারের পিঠে এলিয়ে পড়লেন, যেন ভারী নিরাশ হয়ে বললেন, বাবু, আপনি একজন শিক্ষিত পদস্থ ব্যক্তি হয়ে এমন কথা বলছেন? আইনের কবল থেকে তার ন্যায্য শিকারকে কেড়ে নেবেন? সকলেই যদি আপনার মতন এই ভাবাপন্ন হয়, তবে তো এই বিশাল জনসমাজ দুদিনেই চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যায়। আমি ভারী দমে গেলাম। কথাটা ঠিকই, কিন্তু আমি কোন ধর্ম বা নীতি অনুসারে আমার কন্যার প্রাণদাতার প্রাণদণ্ডে সাহায্য করব? মরিসনকে বললাম, হেনরি যদি সত্যি অপরাধী হয় তাহলে সে রাজদণ্ডের উপযুক্ত, সন্দেহ নেই, কিন্তু আমি নিজে চেষ্টা করে ওকে ধরিয়ে দিতে কিছুতেই পারবো না। আপনি তো বলেছেন ওকে সাবধান করে দেবেন এবং যাতে সে ধরা না পড়ে সেই চেষ্টা করবেন। আমি আশ্চর্য হয়ে বললাম, কই, তা তো আমি বলিনি। ওকে সাবধান করে দেবো বলেছিলাম বটে, কিন্তু যাতে সে ধরা না পড়ে সে কথা কোথায় বললাম? মরিসন এর উত্তর দেওয়ার আগেই আমি আবার বললাম, যদিও ধর্ম তো আমার তাই করা উচিত। কেন? আমি গিরিবালার রোগ আর হেনরি কেমন করে তার জীবন বাঁচিয়েছে তার ইতিহাস পুরোপুরি বললাম। শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি এসব খবর কোত্থেকে পেলেন বলুন তো? মনে আছে হেনরি যখন প্রথম এসেছিল, আমি তার বাঙালি পোশাক দেখে খুব হেসেছিলাম আর ফটো তুলে নিয়েছিলাম? মনে আছে। সেই ফটোগ্রাফ আমি লন্ডন স্ট্র্যান্ড ম্যাগাজিনে পাঠিয়ে দিয়েছিলাম। চিঠির সঙ্গে তারা ওই ছবিটা ছেপেছিল। সেই ছবি দেখে লন্ডন পুলিশ চিনতে পেরেছে। হেনরিকে ধরবার জন্য তারা কলকাতা পুলিশ কমিশনকে অনুরোধ করেছে। পুলিশ কমিশনার আমার কাছে হেনরির ঠিকানা জিজ্ঞাসা করার জন্য লোক পাঠিয়েছিলেন। আপনি ঠিকানা বলেছেন? কি করব, আমি আইনানুসারে বলতে বাধ্য। শুনে আমি ভীষণ হতাশ হয়ে পড়লাম। হেনরিকে বাঁচাবার আশা ছেড়ে দিতে হলো। আহা, বুড়ো বয়সে বেচারির ভাগ্যে এই লেখা ছিল, আর আমার চোখের সামনে তাকে হাতকড়ি পরিয়ে ধরে নিয়ে যাবে। তাই বা কি করে সহ্য করব? আমি কি তার জন্য কিছু করতে পারি না? আমি তো তার মৃত্যুর কারণ হলাম। কেন আমি বাহাদুরি করে তাকে বাঙালির কাপড় পরাতে গেলাম? তা না করলে তো স্ট্যান্ডে তার ছবি প্রকাশ হতো না। আচ্ছা, আমি যদি আমার মেয়ের জীবনদাতার প্রাণ রক্ষার চেষ্টা করি, তবে কি তা অন্যায়, অধর্ম? আইনের চোখে আমি দোষী হলেও, হে ঈশ্বর, তোমার চোখেও কি তা পাপ বলে মনে করা হবে? পরোপকার কি সব সময়, সব অবস্থাতেই ধর্ম নয়? মনে মনে এইসব চিন্তা করছি, এমন সময় চমকে উঠলাম। আমার বন্ধু জোরে হাহা করে হেসে উঠলেন। খুব বিরক্ত হলাম। এই কি মানুষ, এটা কি হাসবার সময়? বিরক্ত হয়ে মুখের দিকে তাকালাম। আপনি দেখছি ভীষণ চিন্তায় পড়ে গেছেন। তবে আপনাকে আর কষ্ট দেব না। হেনরি আপনারও আমার মতন সাধু সজ্জন ব্যক্তি, এবং ওর নাম শুধু হেনরি নয়, স্যার হেনরি রবিনসন। আমি তো অবাক। স্যার হেনরি রবিনসন আবার কি? আমার বন্ধু পাগল হয়ে গেছেন নাকি? বললাম, কি বলছেন আপনি? বলছি যে আপনার এই কুলিশ সর্দারটি একসময় হাউস অফ কমন্সে বক্তৃতা করে নিজের দেশবাসীকে মুগ্ধ করেছেন। আমার মনে হলো এসব কথা
এতটাই অসম্ভব যে আমি হয়তো জেগে নেই, স্বপ্ন দেখছি। বন্ধু আমার মুখের ভাব দেখেই বোধহয় সব বুঝতে পারলেন। আমার হাতে একখানা বড় খাম দিলেন। তারই নামে চিঠি, বিদেশি ডাকি এসেছিল, শিলমোহর করা, রেজিস্টার করা ছিল। চিঠি বের করে আলোর কাছে ধরে পড়তে আরম্ভ করলাম। চিঠিটা স্ট্র্যান্ড ম্যাগাজিনের অফিস থেকে এসেছে। মহাশয়, আপনার দেওয়া বাঙালি পরিচ্ছেদে ইংরাজ ফটোগ্রাফটা আমরা স্ট্র্যান্ড ম্যাগাজিনের কিউরিওসিটি পাতায় ছাপলাম। এর মূল্য হিসেবে একখানা চেক পাঠালাম। পেয়েছেন জানালে খুশি হব। এই ফটোগ্রাফটা পাঠিয়ে শুধু আমাদের পাঠকের খুশির আয়োজন করেননি, উপরন্তু বেচারি হেনরির খুবই উপকার করেছেন। ওর পুরো নাম স্যার হেনরি রবিনসন। আজ সকালে তার ভাইপো আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। স্যার হেনরির লন্ডন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। পাগল হওয়ার আগে তিনি 2 বার পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। চিকিৎসা শাস্ত্রেও তিনি পারদর্শী। গত 10 বছর থেকে তিনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, মাঝে মাঝে পাগল হয়ে যান। বাড়ি ছেড়ে কোথায় চলে যান কেউ সন্ধান পায় না। তার পাগলামির লক্ষণ এই যে তিনি নিজেকে গরিব ভিখারি বলে মনে করেন এবং পথে পথে ভিক্ষা করে বেড়ান। আত্মীয় স্বজনরা খুঁজে ধরে আনে, সবসময় যে খুঁজে পায় তা না। একবার পাগল হলে 6 মাস 8 মাস বা 1 বছর রোগগ্রস্ত থাকেন। যেবার ধরা না যায় সেবার ঠিক হলে নিজেই বাড়ি ফিরে আসেন। যতদিন ভালো থাকেন ততদিন ওর প্রধান কাজ নিজের জমিদারিভুক্ত দিন দুঃখী প্রজাদের অসুখ হলে চিকিৎসা করে বেড়ান। গত বছর শীতকালে সুস্থ অবস্থায় নিজেদের বন্ধুদের সঙ্গে ভারতবর্ষে বেড়াতে যান। সেখানে পৌঁছবার মাস 2 পরে বন্ধুদের ছেড়ে হারিয়ে যান। তারপর থেকে বেচারি স্যার হেনরির জন্য অনেক ব্যর্থ খোঁজ খবর হয়েছে। স্ট্র্যান্ডে তার ছবি বার না হলে আর কতদিন যে এরকম খোঁজাখুঁজি চলতো তা ঠিক নেই। শুধু ছবিতে আমার বন্ধু হয়তো তার কাকাকে নাও চিনতে পারতেন, কিন্তু আপনি যে হাভানা সিগার তার পছন্দের সে কথা লিখেছেন, এতেই তাকে শনাক্ত করতে সুবিধে হয়েছে। আপনি যদি দয়া করে স্যার হেনরির এখনকার ঠিকানা আমাদের জানান, তাহলে তার ভাইপো তাকে বাড়িতে ফিরিয়ে আনার বন্দোবস্ত করবেন। চিঠিটা পড়ে বন্ধুর হাতে ফিরিয়ে দিলাম। এমন ব্যাপার? মরিসন জিজ্ঞেস করলেন। আচ্ছা, আপনি এতদিন স্যার হেনরির আচার ব্যবহারে, কথাবার্তায় কোন রকম তার পরিচয় সন্দেহ করেছিলেন? হেনরি সেদিন আমাকে তার আগের জীবন সম্বন্ধে যা বলেছিল তাই মরিসনকে বললাম। শুনে তিনি বললেন, এটা তো সুখবর, হেনরি তবে সুস্থ হয়ে এসেছেন। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। শেষে জিজ্ঞেস করলাম, আপনি তাদেরকে হেনরির ঠিকানা জানিয়েছেন? জানাবো বলে খবর নিতে এসেছি যে এখনো উনি এখানে আছেন কিনা। তবে খবর দিন। আহা, বেচারা কত কষ্টই পেয়েছে। তার নয়, অত বড় মানুষ হয়ে পথে পথে ভিক্ষা করে বেড়ান। কেমন করে ওর দিন গুজরান হতো কে জানে। দিন গুজরান হতো নয়, হাভানা সিগার কোথা থেকে আসতো। পাগল সব ভুলতো, আত্মীয় পরিজন, বিষয়, পদমর্যাদা কিছুই মনে থাকতো না। খালি হাভানা সিগারেট কিছুতেই ভুলতে পারত না। মৌতা তেমনই জিনিস। মরিসন যেতে চাইলেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার হেনরিকে কখন কিভাবে এই কথা জানাবেন? সুযোগ বুঝে একসময় কথা পারব। দেখবেন ব্যাপারটা যেন হঠাৎ করে না হয়, তাহলে হয়তো বিপরীত ফল হবে। একটু যা রোগ থেকে ভালো হওয়ার লক্ষণ দেখা গেছে তা যেন চলে না যায়। হ্যাঁ, সাবধানতা অবশ্যই নেব। আপনার স্ট্র্যান্ড ম্যাগাজিন আর চিঠিটা রেখে যান। পরদিন সকালে হেনরির সঙ্গে দেখা হলে প্রথমে তাকে স্ট্র্যান্ড ম্যাগাজিনে তার ছবিটা দেখালাম। ছবি দেখে এবং নিচে বিবরণ পড়ে সে চুপ করে রইল। বিকেলে আমবাগানে তার সঙ্গে পায়চারি করছিলাম।
খোকার অসুখ করেছে বলে গিরিবালা বেচারি বেড়াতে আসতে পারেনি। স্ট্র্যান্ডের কথা তুললাম। এ কথা সে কথার পর জিজ্ঞেস করলাম, স্ট্র্যান্ডের সম্পাদকের সঙ্গে তোমার পরিচয় আছে? হেনরি আশ্চর্য হয়ে বলল, আছে। কেন? আমি একটু ইতস্তত করে হেনরির হাতে স্ট্র্যান্ড সম্পাদকের চিঠিটা দিলাম। তখন যথেষ্ট দিনের আলো ছিল। হেনরি চিঠিটা হাতে করে এপিট ওপিট দেখতে লাগলো। এ কার চিঠি? স্ট্র্যান্ড সম্পাদকের চিঠি। না, এ কার নামে এসেছে? সেই যে আমার বন্ধু যিনি তোমার ফটো তুলেছিলেন, তার নাম মরিসন। পড়ো না। হেনরি চিঠিটা পড়ল। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। যতক্ষণ চিঠি পড়ছিল ততক্ষণ তার পরিষ্কার সুন্দর পার্থক্য রেখায় ভরা মুখে কত রকমের ভাব খেলে গেল। চিঠি পড়ে হেনরি মুখটা ম্লান করে রইল। আমি বললাম, স্যার হেনরি। হেনরি যেন চমকে উঠল। বুঝলাম এখনো হেনরি সম্পূর্ণ সুস্থ হয়নি। চিঠিতে পড়ল আমরা তার আসল পরিচয় জেনেছি, অথচ তার নিজের নামে ডাকতে চমকে উঠল। কি? আমি বললাম, আমাদেরকে মাফ করো। কেন? তোমার আসল পরিচয় জানতাম না তো, আতিথ্য ঠিক মতন হয়নি, কষ্ট পেয়েছ। আমাদের এই না জেনে করা অপরাধ ক্ষমা করো। আমার সঙ্গে তোমরা যেরকম ব্যবহার করেছ তাতে তোমরা যে কত সহৃদয়, অমায়িক ও পরের দুঃখের কাতর তা বোঝা গেছে। আমি যতদিন বেঁচে থাকব তোমাদের উপকার ভুলব না। আমি আর তোমার কি উপকার করেছি স্যার হেনরি? তুমি বরং আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। হেনরির মুখে এতক্ষণে একটু হাসি দেখা দিল। গিরিবালার কথা এলেই সে খুশি হয়ে উঠত। আমি যদি তোমার মেয়েকে বাঁচিয়ে থাকি, তুমিও তো তার জন্য যথেষ্ট দাম দিয়েছ। আমি মনে করলাম হেনরি আতিথ্যের কথা বলছে। আমি বললাম, আমি আর তোমাকে কি দিয়েছি? আমি সামান্য যা তোমার জন্য করেছি, তুমি আমার জন্য কাজে সাহায্য করে তার ঋণ শোধ করে দিয়েছ। হেনরি আবার হাসল। না না, তুমি তার চেয়ে আমাকে ঢের বেশি দামি জিনিস দিয়েছ। কি? কেন? গিরিবালাকে আমাকে দিয়েছ। হাসলে যে? হাসলে কেন? খুব অসম্ভব নাকি? তুমি তো ব্রাহ্ম, তোমার তো জাত যাওয়ার ভয় নেই। গিরিবালাকে আমি বিলেতে নিয়ে গিয়ে ওকে সেখানে কোনো প্রথম শ্রেণীর স্কুলে ভর্তি করে দেব। ওকে মানুষ করব, লেখাপড়া শেখাবো। তারপর হয়তো কোনো ভালো বংশের সচ্চরিত্র শিক্ষিত লন্ডন প্রবাসী বাঙালি ছেলের সঙ্গে ওর বিয়ে দেব। না না, সে কি করে হয়? আমি ছাড়লেও আমার স্ত্রী ছাড়বেন কেন? হেনরি ভুরু কুঁচকে বলল, বেশ, মনে নেই? তিনি তো গিরিবালাকে আমায় দিয়েছেন। স্যার হেনরি এখন বিলেতে, সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এইসব কথাবার্তার এক মাস পরে তার ভাইপো এসে তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। প্রায় প্রতি মেলেই চিঠি পাই। গিরিবালাকে নিয়ে যাওয়ার জন্য হেনরি প্রচুর হাঙ্গামা করেছিল। পাগলামি প্রায় চলে গেলেও এই ব্যাপারে তার আগ্রহ কমেনি। এক একবার বুঝত অন্যায় আবদার করছে, কিন্তু তবু নিজেকে সামলাতে পারত না। শেষে আমি মত করেছিলাম, কিন্তু আমার স্ত্রী কিছুতেই রাজি হলেন না। তাকে আমি কত বোঝালাম, তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলাম, তিনি কিছুতেই শুনলেন না। এইবার গিরিবালাকে বেথুন স্কুলে পাঠিয়ে দেব ভাবছি, না হলে মূর্খ হবে। গিরির মার যেমন মেয়ে প্রাণ, মেয়ের সঙ্গে যেতে না চাইলে হয়। তা গেলে অবশ্য খারাপ হয় না, তার বিদ্যের যা দৌড়। থাক, আর বেশি কথা প্রকাশ করব না। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের
ভিখারি সাহেব গল্পটি দ্বিতীয় এবং শেষ পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।